নমস্কার, আমি মৌমিতা। একটা গল্প বলি শোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই। আজকের উপস্থাপনায় আপনি শুনবেন শ্রদ্ধেয় লেখক সৌরভ মুখোপাধ্যায় রচিত একটি ছোট গল্প শিকল। তার বসার টেবিলটা মস্ত কাঁচের জানলার গা ঘেঁষে। জানলাটা পশ্চিম মুখ, তাই গনগনে আগুনের গোলাটা মাঝ আকাশ থেকে একটু ঢললেই ঝলসানো রোদ ঝাঁপিয়ে পড়ে। বড় মারমুখী রোদ্দুর টেরিকটনের জামার মধ্যে দিয়ে পিলপিল করে তপ্ত হুল ফোটায়, ধাঁধা লাগায় চোখে। একটানা সেই সারসি চুয়ানো রক্ত চক্ষুর সামনে বসে থাকতে থাকতে কপালটা মাঝে মাঝে টিপ টিপ করে। তবু বসে থাকে পলাশ, অপেক্ষা করে কতক্ষণে ওদিকের ফুটপাতের হাইরাইজটার ছাদে মস্ত জলের ট্যাঙ্কটার আড়ালে চলে যাবে রাগী সূর্য। তারপরেই এক টুকরো চৌকো ছায়া প্রথমে তার টেবিলেই পড়বে, পলাশ জানে। ব্যাস, আর তাপ নেই, জ্বালা নেই, এবার শীতলতা। আহ, প্রখর গ্রীষ্মের দুপুরে এই অপেক্ষাটুকু বড় দুঃসহ হয়। কম করেও সোয়া ঘন্টা বসে বসে রোদের কামড় সহ্য করা। জানলার পাশে যাদের সিট, তারা কেউ এই সময়ে সস্থানে থাকে না, উঠে যায়। শালার কাজের নিকুচি করেছে এই বলে এদিক ওদিক ছড়িয়ে আড্ডা মারে। বেশিক্ষণ তো নয়, ছায়া পড়ে গেলেই আবার এসে বসবে। একমাত্র পলাশ বসে থাকে ঠায়ে, অপেক্ষা করে গোনে। কটা মিনিট? 70, 75, 80, 85। চেষ্টা করলে বসে থাকা যায়। তীব্র ক্লান্তিকর অসহ্য, তবু শুয়ে নেওয়া যায় ঠিক। পলাশ অপেক্ষা করতে থাকে। অপেক্ষা ভারী পছন্দের শব্দটি। অপেক্ষার সঙ্গে নিজেকে অভ্যস্ত করতে চায় পলাশ। প্রতিটি কোষ, প্রতিটি শিরা, প্রতিটি স্নায়ুতে জড়িয়ে রাখতে চায় শান্ত অপেক্ষার অনুশীলন। এই যে দগ্ধ সময়টুকুর শেষে ঠান্ডা ছায়াটি এসে পড়বে তার টেবিলের একটি প্রান্তে, আস্তে আস্তে ঢেকে নেবে তার চেয়ারের হাতল, অবশেষে সমস্ত শরীর। এই প্রশান্তিটুকুর জন্য স্থির মনে বসে থাকে সে। অপেক্ষাও একটা শেখার জিনিস, পড়তে জানতে হয়, তবে শীতলতা মেলে। ধৈর্য ধরাও একটা আর্ট। কে শেখাবে? পলাশ নিজেকেই শেখায়। মন রে তু কাহে না ধীরে ধরে। অপেক্ষা অনেক রকমের হয়। এই যে পলাশ প্রতিদিন ঝাঁঝালো রোদের ধারে বসে প্রহর গোনে, সে কি শুধুই এক চিলতে ছায়া এসে পড়ার প্রত্যাশায় মাত্র? শুধুই ওই চিরবিরে ঘামের কণাগুলো মাথার মধ্যে মিলিয়ে গিয়ে একটা উদ্বায়ী শীতলতায় জুড়িয়ে যাবে তার গা, এইটুকু প্রতীক্ষা? হ্যাঁ, পলাশের রোজকার শান্ত থিতু ভাবভঙ্গি দেখে আপাতভাবে এর চেয়ে বেশি কিছু মনে হয় না। কিন্তু এক একদিন আচম্বিতে বদলে যায় তার চোখ মুখ, যখন ওপাশের ফ্ল্যাট বাড়ির ছায়া একটু একটু সরতে সরতে গোটা শরীরটাকে ঢেকে ফেলে। ঢলে পড়া দুপুরের সেই ঝিমঝিম অলস মুহূর্তে মাঝে মাঝে রিন রিন করে ওঠে পলাশের পকেটের ঘুমন্ত মোবাইল। সঙ্গে সঙ্গে সোজা হয়ে বসে পলাশ। তার গলায় আদমের আপেল ওঠানামা করে, শ্বাস দ্রুত হয়। মোবাইলের স্ক্রিনের দিকে এক ঝলক তাকিয়েই পলাশ যেন রিফ্লেক্সের বশেই চট করে এপাশ ওপাশ তাকিয়ে নেয়, যেন কেউ দেখে ফেলল এই ভয়ে। দেখে না অবশ্য কেউ, অফিসে কে কার ফোনের ধার ধারে, তবু পলাশের চোখে মুখে একটা চোরা উৎকণ্ঠার ছায়া পড়ে। রিং হওয়া মাত্র তার শরীরের ভাষা বদলে যায়। এতক্ষণের অলস ঝিমুনির ভাবটা মুহূর্তে ছিঁড়ে যায়। ছিটকে ওঠে তৎপর আঙুল। ব্যাকুলের মতো কানে মোবাইলটা চেপে যেন তৃষ্ণার্ত ভঙ্গিতে শুষে নিতে চায় ও প্রান্ত থেকে ভেসে আসা শব্দের স্রোত। একটু ত্রস্ত ব্যস্ত হয়ে হুড়মুড়িয়ে উঠে দাঁড়ায়। চেয়ারটাকে সরিয়ে পাশের 4টে টেবিলের মাঝখানের স্বল্প পরিসরের মধ্যে দিয়ে ও মসৃণভাবে দ্রুত গলে বেরিয়ে যায় হলঘর থেকে। ফুট আষ্টেক চওড়া প্যাসেজের একদম প্রান্তে, যেখানে একটা সমকৌণিক মোচড়ের পরই টয়লেটের দরজা, ঠিক সেই নিরিবিলি স্পেসটুকুই তার প্রয়োজন হয়। এখানেও দেয়াল কেটে বসানো একটা কাঁচের জানলা, বড়জোর 3x4। সেই ঘোলাটে কাঁচের মধ্যে দিয়ে নিচের চলমান রাস্তা দেখতে দেখতে পলাশ নিচু গলায় কথা বলে। মাঝে মাঝে হাসে, কখনো শ্বাস চেপে নেয়, কখনো বা শুধুই চুপ করে থাকে।
শুনে যায়, শুধু কিছু বলতে পারে না। কোনোদিন এই নিভৃত নিচু কণ্ঠ আলাপের শেষে তার চোখ মুখ উজ্জ্বল হয়ে থাকে অনেকক্ষণ। আবার কোনোদিন বড় মলিন বিমর্ষ ভঙ্গিতে সে ফিরে আসে তার টেবিলটিতে, ঝুম হয়ে বসে থাকে। হয়তো আবার এক অনির্দিষ্ট অপেক্ষার সাধনাতেই ডুবিয়ে দেয় নিজেকে। আবার কবে রিং বাজবে কোনো স্তব্ধ দুপুরে, তার জন্য আপাত সংযত কিন্তু পিপাসা উন্মুখ প্রহর গোনা। ফোনটা যে কবে আসবে তার বাঁধা নিয়ম নেই কোনো। কখনো সপ্তাহে একবার, কখনো বা মাস পেরিয়ে যায়। আবার হয়তো পরপর 2 দিন বা 3 দিনও এলো। পলাশ জানে না কবে বাজবে ফোন, শুধু সময়টা জানে, এই টিফিন শেষের লগ্নটি, রোদ ঢলা দুপুরের এই শেষ ভাগটুকু। ও প্রান্তে যে থাকে এই সময়টিতে নাকি তার সুবিধে হয় কথা বলার। অফ পিরিয়ড, স্টাফ রুম ফাঁকা থাকে, একটি কোণায় গিয়ে নিরিবিলিতে বলা যায় যা কিছু বলার। পলাশ জেনেছে এমনই। পলাশের নিজের ফোন করার কড়া নিষেধাজ্ঞা। খুব খুব যদি ইচ্ছে করে ধরো, মিনমিন করে বলতে গিয়েছিল পলাশ। বরফ গলেনি। কোথায় কখন কি অবস্থায় থাকি তার ঠিক নেই। হয়তো ক্লাসে, হয়তো অফ পিরিয়ডেই প্রফেশনাল ক্লাস গুজে দিয়েছেন হেড দিদিমণি, হয়তো স্টাফ কাউন্সিলের মিটিংয়ে, বা অন্য কিছু। তোমার মতে তো আর সারাদিন 1.5খানা ফাইলে নকশা কাটা কাজ নয়। অসুবিধে হয়, মনোসংযোগ নষ্ট হয়ে যায়, অপ্রস্তুত হয়ে পড়তে হয়। ফোন তুমি করবে না পলাশ, যখন দরকার আমি করব। পলাশ প্রথম প্রথম ছটপটাতো খুব, বলতো আমি এই বেড়াবাঁধা সিস্টেমের মধ্যে থাকতে পারবো না, আমার তেষ্টা খুব। উত্তরে নিষ্ঠুর অথচ বিষণ্ণ হিম হাসি সমেত কয়েকটা তীর ছুটে আসত। বেড়া ভাঙার সাহস আছে তোমার? তেষ্টা মেটানোর হিম্মত আছে? পলাশ, নেই। থাকলে তুমি সেদিনই বেড়া ভাঙতে পারতে, যেদিন ওই নদীর ধারের মন্দিরের পিছনে আমি তোমাকে সব দিতে চেয়েছিলাম। পলাশ চকিতে আক্রান্ত শামুকের মতো গুটিয়ে যেত। শুকনো গলায় ফিসফিস করে বলতো, বলো না, বলো না প্লিজ। যেখানে শিকার অসহায়, ব্যাধের বান সেখানে নিষ্করুণ। ও প্রান্ত থেকে আবার বিষাক্ত হাসি গড়িয়ে আসত। বুকের জামার বোতাম খুলে দেওয়ার পরও যে পুরুষ মানুষ সিঁটিয়ে পালিয়ে যায়, তার আবার বেড়া ভাঙা, তার আবার তেষ্টা। প্রথমে লাল, তারপরে আস্তে আস্তে ফ্যাকাশে হয়ে আসত পলাশের মুখ। নিরক্ত ঠোঁট দাঁতে কামড়ে ধরে সে বলতো, এবারে ঠিক পারবো, দেখো ঠিক। আমি তো বলেইছিলাম পলাশ, যা অন্য লোককে দিতে যাচ্ছি তা আদতে তোমারই। যেদিনই চাইবে সেদিনই পাবে, এক ডাকেতে পাবে। শুধু চাইতে হবে তোমাকে পলাশ। আমি আগু পিছু ভাববো না, তুমি শুধু একবার হাতটা বাড়াও। সেটুকুও পারলে না। বছর ঘুরে গেল, রাতের পর রাত তোমার নিজস্ব সম্পত্তি অন্য লোকে খুবলে খেয়ে গেল পলাশ। তুমি চাওয়ার সাহসটুকুও জোটাতে পারলে না। ঠান্ডা কাটা কাটা কথাগুলোর মধ্যে চাপা দীর্ঘশ্বাস জড়িয়ে মরিয়ে যেত। এখনও যায়, সেই প্রথম দিকের কথাগুলো এখনও ঘুরে ফিরে আসে, এখনও তীর ছুটে আসে। পলাশ বিবর্ণ হয়, তোতলায়। বছর ঘুরে গেল, তবু এ প্রান্তের সঙ্গে ও প্রান্তের ব্যবধান সেই কোটি যোজন। হাতটা আর কিছুতেই বাড়ানো হচ্ছে না পলাশের। কি যে বাধা, কিসে যে আটকায়, সে নিজেও বোঝে না ঠিক। ভয় পায়। কিসের ভয়? সমাজের, আইনের, বিবেকের, লোকলজ্জার। যা তারই ছিল একদিন, তা আজ পরহস্তগত। তার প্রাপ্য জিনিস রাঙা চেলিতে মুড়ে উলু বাজিয়ে সবাই দিয়ে দিল অন্য অচেনা একজনকে। এতে তো কেউ লজ্জা পায়নি, বিবেকে আটকায়নি কারোর। আজ যদি সে হাত বাড়িয়ে নিজের হারানো জিনিসটুকুই ছিনিয়ে নেয়, কি দোষ? নিজেকে অনেকবার তাতিয়েছে পলাশ। পরিকল্পনার পরে পরিকল্পনায় রাত জেগেছে বিস্তর। কোনোটাকেই ঠিকমতো কেলাসিত করে আনা যায়নি। পা যেন টেনে ধরেছে কিসে, হাত কেঁপেছে বারবার। আর মোবাইল কানে চেপে ও প্রান্তের শুকনো গলার অভিযোগ শুনেছে কেবল, তোমার দ্বারা আর হবে না পলাশ, তুমি পারবে না। টু বি অর নট টু বি তোমার চিরকালের স্বভাব। না সুমি, না। পলাশ ফিসফিস করে ঈষৎ ভাঙা গলায় উচ্চারণ করে, তারপরে চুপ করে যায়। বাকি অংশটুকু সে মনে মনে বলে, ঠিক পারবো একদিন, দেখো, একটু ধৈর্য ধরো, মনটাকে একটু প্রস্তুত করতে দাও, তারপর এই কাঙাল মুঠি একদিন ভরে উঠবে ঠিক। শুধু একটু অপেক্ষা, ব্যাস। ধৈর্য, অপেক্ষা,
নীরবে কিন্তু উদ্গ্রীব হয়ে পলাশ অপেক্ষা করে যায় কেবল। বড় সোজা কাজ নয়, শিরা ছিঁড়ে যায়, কিন্তু সবুরের ফল মিঠে হয়, সে শুনেছে চিরকাল। তাই একটি করে মুহূর্ত, একটি করে দিন, বুকের সমস্ত ছটপটানিকে দমিয়ে রেখে প্রতীক্ষার ধৈর্য ধরে আসছে পলাশ। এই ছোট্ট অফিসের ছোট্ট কেরানি। কখন রোদ সরে গিয়ে ছায়ায় ভরে উঠবে তার ছোট্ট টেবিল, কখন টিংটিং করে বেজে উঠবে পকেটের ফোন, ক্ষুদ্র কিংবা বৃহৎ, তুচ্ছ কিংবা পরম, এইসব অপেক্ষা দিয়ে সে ভরিয়ে তুলেছে তার জীবনযাপনটুকু। আসলে এসব তো উপলক্ষ মাত্র, সে জানে ঠিক। আপন মনে চোখ বুজে সে এই প্রতীক্ষার শিহরণ উপভোগ করে। চেয়ারে হেলান দিয়ে বিড়বিড় করে বলে, ঠিক যাব একদিন, দেখো সুমি, দেখো তুমি। কথা কথা আর কথা, শুধু ধ্বনি, শুধু ইথারে ভাষা শব্দ তরঙ্গ। আকাশচুম্বী টাওয়ার যাদের পেরে এনে এই 4 ইঞ্চি মোবাইল ফোনের একরত্তি স্পিকারের মুখে ছেড়ে দেয়, শুধু কান সেই তরঙ্গটুকু শোষণ করে, বাকি সব ইন্দ্রিয় আকুলি বিকুলি করে তেষ্টায়। 1 বছরের ওপর হয়ে গেল। এই 1 বছর চোখ তাকে দেখেনি, নাক তার ঘ্রাণ পায়নি, ত্বক তার স্পর্শ থেকে বঞ্চিত রয়েছে। আর জিভ, আহ, ভাবতে শুরু করলে সারা শরীর পদ্ম কাটায় ভরে যায় সুমিতার। একবার মাত্র সে পলাশের জিভ নিজের জিভে নিয়েছিল, সেই প্রথম, সেই শেষ। চকিত আলতো ঠোঁট ছোঁয়াছুঁই তাদের আগেও হয়েছিল বার কয়েক, সেও চমৎকার সুখ। কিন্তু ভাঙা মন্দিরের পিছনে নির্জন সন্ধ্যায় শেষ চুম্বনটি যেন একেবারে অলৌকিক, অনির্বচনীয় হয়ে উঠেছিল। হ্যাঁ, সুমিতাই অগ্রণী হয়েছিল নিজে। কি এক অধীর আর্ত খ্যাপামির ঘোর যে তাকে পেয়ে বসেছিল সেদিন। নিজের 2 ঠোঁট দিয়ে জোর করে খুলে দিয়েছিল পলাশের মুখের দরজা, তারপর আগ্রাসী জিভটাকে বিজয়ী সেনাপতির মতো ঢুকিয়ে দিয়েছিল শটান। আগে কখনো সাহস পায়নি, টিভিতে দেখেছে, বইতে পড়েছে, কিন্তু পদ্ধতিটা জানা ছিল না। সেই প্রথম জানল সুমিতা। অন্য প্রান্তের গরম ভিজে কম্পমান জিভটাকে নিজের জিভে জড়ামুড়ি করে নেবার মধ্যে কি বিপুল বিদ্যুৎ ঝটকা! পায়ের পাতা থেকে ব্রহ্মতালু পর্যন্ত সে এক অপূর্ব মরণ। কে জানে, হয়তো সেই মরণ বিদ্যুতের ছোবল খেয়েই দিকবিদিক ভুলে গিয়েছিল সুমিতা। ব্লাউজের বোতামগুলো খুলে দিয়েছিল পটপট করে, বলেছিল, নাও, নিয়ে নাও পলাশ, সব তোমার, উজাড় করে নাও, আমার সর্বস্ব নাও। এখনও সেই মধ্য ফাল্গুনের ব্যর্থ ভরসন্ধ্যের কথা তাদের সংলাপে ঘুরে ফিরে আসে। যে শব্দ তরঙ্গ, যে ধ্বনিমালা তাদের একমাত্র যোগসূত্র, এখন তাদের ঘাড়ে চেপে বসেছে 1 বছর আগেকার সেই উথাল পাথাল, দিতে চাওয়া, নিতে না পারা, সমর্পণ প্রত্যাখ্যানের গল্প, আফসোস, অভিযোগ, ব্যঙ্গ, হাহাকার আর দীর্ঘশ্বাস। ক্রমশ ধুলো জমছে এই ফর্মুলা বাঁধা শব্দ বিনিময়ের উপরেও। টিফিনের পরের এই অফ পিরিয়ডে স্টাফরুমের একটা নির্দিষ্ট কোণ বেছে নিয়ে মোবাইলে 10 সংখ্যার অভিজ্ঞানটা বেছে নেওয়া, আর 8-10 মিনিটের আলাপচারিতা, এইটুকু আর যেন ভালো লাগে না সুমিতার। পাঁজরের মধ্যে গভীরে কোথাও যেন খামচে ধরে। এইভাবে কেটে গেল এতগুলো মাস। এইভাবেই যাবে নাকি বাকি সমস্ত দিন? শুধু কথা, কথা আর কথা, শুধু চাপানো তোর। পলাশের দ্বিধা সেই চিরকেলে রোগ, ক্রনিক ইনডিসিশন, ভীতু, দুর্বল। চোখের উপর দিয়ে সুমিতার বিয়ে দেখল। ডাক্তার পাত্র এসে সিঁদুর লেপটে নিয়ে চলে গেল সুমিতাকে। মোড় ঘোরানো যেত, বাড়ির ঘোর অমতে ছাই দিয়ে এক বস্ত্রে চলে আসার জন্য রাজি ছিল সুমিতা। পলাশ বলল, পালিয়ে যাবোটা কোথায়, তোমার তো চাকরি রয়েছে, স্কুলে তো ফিরতেই হবে, আমারও তো চাকরি। সুমিতা বলেছিল, আমি অ্যাডাল্ট, তোমার কাছে গিয়ে উঠলে কে কি বলতে পারে, কেয়ার করি না। পলাশ বলল, ভাবতে দাও সুমি, আর একটু দেখি। এত বড় একটা ডিসিশন। ভেবে আর কুলকিনারা পেল না পলাশ। সুমিতার কান্না, অভিশাপ, ব্যঙ্গ, অভিমান কিছুতেই আর শক্ত করতে পারল না তার লটর পটর করতে থাকা ভীতু দোনামোনা চরিত্রটাকে। তবু সুমিতা চোয়াল চেপে শেষবারের মতো বেপরোয়া জুয়ার চাল দিয়েছিল, খুলে দিয়েছিল বুক স্বেচ্ছায়। বলেছিল, নিয়ে নাও, অচেনা লোককে দেবার আগে তুমি গ্রহণ করো, সব নাও পলাশ,
তুমিই প্রথম স্বাদ নাও, উচ্ছিষ্ট করো আমাকে। তখন 1 সপ্তাহ বাকি তার বিয়ের। সেই ঘোর লাগা বিবশ সন্ধেবেলায় পোড়া মন্দিরের পিছনের জঙ্গলে মুখোমুখি দাঁড়িয়ে সুমিতা পলাশের একটা হাত নিজের তপ্ত স্পন্দমান চূড়ায় চেপে ধরে বলেছিল, যদি বীজ পোতাও হয় ক্ষতি নেই, কেউ বুঝতে পারবে না কিচ্ছুটি, বরং সে আমার চিরকালের আনন্দ। নাও পলাশ। আজও এখনও সেই কথা মনে করায় সুমিতা। ইচ্ছে করেই বলে বারবার, স্পষ্ট টের পায় ওপাশের ফোনটা ব্লটিং কাগজ হয়ে শুষে নিচ্ছে পলাশের গালের রক্ত। পলাশ আর্ত লজ্জিত গলায় অস্ফুটে বলে, বলো না প্লিজ। তবু সুমিতা বলেই চলে, খোঁচা দেয়। কে জানে খোঁচায় কিছু কাজ হয় কি না, হওয়ার নয় বোধহয়। মাঝে মাঝে জন্ম নিয়ে ওঠে বটে পলাশ, কিন্তু সে আর কতক্ষণ। আবার সেই পা কাঁপা, দ্বিধা, টলমল করে ওঠে সিদ্ধান্তের ভিত। কতবার দেখা করার কথা হলো, নিভৃতে কিছুক্ষণ। চোখের তেষ্টাটুকু অন্তত মিটুক। কোনো পার্কে, শপিং মলে, ক্যাফেটেরিয়ায় শুধু দেখা। বড়জোর একটু আঙুলে ছোঁয়ানো আঙুল, কিংবা আর একটু সাহসী হয়ে কোনো প্রেক্ষাগৃহের গর্ভে অন্ধকারে নৈকট্য সুখ 2 ঘন্টার। শুধু এইটুকু পরিকল্পনা করতে করতেই কেটে গেল ঋতুর পর ঋতু। কেবলই সংশয়ের কুশকাঁটা। যদি দেখে কেউ, যদি ধরে হাতে নাতে, যদি মুখোমুখি পড়ে যেতে হয় অমুকের বা তমুকের। পলাশ কেবলই পিছায়, ভেন্যু বাতিল করে, প্ল্যান পাল্টায়। এই করতে করতে হতাশায় ডোবে। পণ্ডশ্রম চেতনা জাগে। ধুস, কী বা হবে কয়েক মিনিটের দেখায়, শুধু শুধু রিস্ক। সুমিতা ক্রুদ্ধ হয়ে ফোঁস করে, শুধু শুধু কয়েক মিনিটের দেখা যদি নেহাতি শুধু শুধু লাগে তোমার, তো ব্যবস্থা করো না দেখি আরও দুঃসাহসী কিছুর, আরও গভীর, আরও নিবিড়, যাতে পণ্ডশ্রম মনে না হয়, যাতে মনে হয় শেষ অবধি উতরে পুষিয়ে গেল। পারবে? আছে হিম্মত? মানে কি বলতে চাও? প্রথমবার শুনেই প্রচণ্ড তুতলে ছিল পলাশ। সুমিতার মগজের কোষে কোষে তখন রাগের বারুদ। ঝাঁঝালো গলায় সে বলেছিল, যদি মামুলি কমিউনিটির দেখা তোমার নেহাতি মূল্যহীন মনে হয়, তো চলো পলাশ, নদী, সমুদ্র, জঙ্গলের ধারে কোনো রিসর্ট বা গেস্ট হাউসে গোটা একটা রাত। চলবে? আমি আমার খাঁচা থেকে ঠিক বেরিয়ে পড়ব ম্যানেজ করে, কথা দিলাম। তুমি তো ঝাড়া হাত পা, তুমি পারবে কি? ঝোঁকের মাথাতেই বলা। যে সামান্য দেখা করতেই কেঁপে যায়, তার দৌড় আর কত দূর। তবু কথাটা শুনে অনেকক্ষণ কেমন যেন অদ্ভুত রকমের নীরব ছিল পলাশ। সুমিতা তীব্র ব্যঙ্গ ছুড়ে দিয়েছিল, ব্যাস ফিউজ উড়ে গেল তো? খুব গাঢ় স্বপ্নাতুর গলায় পলাশ ফিসফিস করে উত্তর দিয়েছিল, চোখ বন্ধ করে ভাবছি সুমি, শুধু ভাবনাতেই কি যে সুখ আমার। ওই ভাবতেই থাকো শুধু, ভাবা ছাড়া, কল্পনা ছাড়া তোমার আছেটা কি? সত্যি পলাশ যেন স্বপ্নের ঘোরে ঢুকে গেছে। সুমিতা তো অবাক। চকমকি পাথর ঠুকতে ঠুকতে কি করে আচমকা যেন ছিটকে বেরিয়েছে ফুলকি। শুকনো খড়ে হঠাৎ দাউ দাউ শিখার নাচ। সুমিতা ভাবতেও পারেনি, শুধু খোঁচা দেওয়ার ছলে বলে ফেলা কথাটা এমন 10 আঙুলে ধরে নেবে পলাশ। আর চটজলদি এক খ্যাপা ঘোরের বসে সত্যি এদিক সেদিক ঘেঁটে ঠিক করে ফেলবে সব, যেমনটি বেরিয়েছিল সুমিতার মুখ দিয়ে সব কিছু। ঘণ্টা 3 ট্রেন জার্নি, নিরিবিলি ছিমছাম জায়গা, একটা নির্ভীত কটেজে একটা দিনের বুকিং, দুপুর নাগাদ ঢোকা, পরের দিন ভোরে চেক আউট, যেমনটি হয়ে থাকে এইসব ক্ষেত্রে। মাঝে শুধু একটা প্রগাঢ় রাত, গোটা একটা রাত শুধু পলাশ আর সুমিতার জন্য। একটা গোটা জীবন হতে পারত যাদের, তাদের শুধু একটি রাতের জন্য এত লুকোচুরি, অ্যালিবাই হাতড়ানো, ছুতো খোঁজা। সহকর্মীর বিয়েতে বাসর জাগতে হবে এই কথা বাড়িতে বলে সকালে স্কুলে বেরোবে সুমিতা। পলাশ উঠবে 4টে স্টেশন আগে, সুমিতা পড়ে আলাদা কম্পার্টমেন্টে। গন্তব্যে পৌঁছে চারদিক দেখে বুঝে নিয়ে তবে মিলবে পরস্পর। যৌথ পরিকল্পনা এই প্রথম। দুঃসাহসের ডানায় ভর করে উড়ান দিচ্ছে। একটা ইট এ গাঁথে, পরেরটা ও। এইভাবে গড়ে ওঠে প্রাসাদ। কল্পনা নয়, সত্যি সত্যি এই প্রথম। স্বপ্ন স্বপ্ন। সুমিতার সর্বাঙ্গে যেন কি একটা ঢেউ দেয় থেকে থেকেই। আর মাত্র 2 দিন মাঝখানে। তারপর ফোনে পলাশ বলে,
সুমি, সুমি, সারা রাত তোমার স্বপ্নে কাটছে, পাগলের মতো হয়ে আছি জানো। কি দেখছো স্বপ্নে, একটু বলো পলাশ, শুনি। মেদুর বিউহল হয়ে যায় সুমিতার কণ্ঠস্বর। বলবো, শুনবে? পলাশের গলাটাও কেমন যেন আচ্ছন্ন আবিষ্ট শোনায়। তোমার কণ্ঠমণিটা যেখানে উঁচু হয়ে থাকে, গলার ঠিক মাঝখানে, সেইখানে আমার ঠোঁট উঠছে নামছে মণিটা। আমি অনেকক্ষণ সেইখানে আলতো করে ঠোঁট রেখে সেই ওঠা নামাটা শুষে নিই। তারপর আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকি, কিংবা নিচের দিকে। চোখ বুজে ফেলে সুমিতা, শিহরিত হয়। হেলে পড়া দুপুর, স্টাফরুম প্রায় ফাঁকা। শুধু দূরের একটা কোণে হিস্ট্রি ম্যাডাম বসে ঝিমোচ্ছে। নীল আকাশে চক্কর মারতে থাকা একটা চিলের ডাক শুনতে শুনতে সুমিতা অস্ফুটে বলে, কোন দিকে পলাশ, ঠিক করে বলো। যে কোনো একদিকে, মরণ তো দুদিকেই সুমি। আহ! সুমিতার সারা দেহে হঠাৎ তাপ এসে যায়। উরু দুটো যেন ঘামে ভিজে উঠেছে। ঢোক গিলে নিজেকে সামলায় সে। তারপরে শ্বাসের সঙ্গে শব্দ মিলিয়ে বলে, আমাকে মেরে ফেলবে একদম, কথা দাও পলাশ। একদম নিঃশেষে সুমি, মারার জন্যই তো অপেক্ষা করে আছি। মরবো আর মারব, এতদিনের সব ঋণ শোধ, এসপার ওসপার। চিরকালের দ্বিধাতাড়িত তোতলা দুর্বল পলাশ যে কি করে রাতারাতি এমন বদলে গেল ভেবে সুমিতা কুল পায় না। আর বেশি ভাবতেও যেন ইচ্ছা করে না অন্য কিছু, শুধু আগামী পরশুর দিনটা নিয়ে সেই কয়েক ঘন্টার কল্পনাকে আষ্ঠে পৃষ্ঠে গায়ে জড়িয়ে বসে থাকতে মন চায়। টিকটিক করে ঘড়ির আওয়াজ হচ্ছে, সুমিতা টের পায় 1 সেকেন্ড করে ব্যবধান কমছে ক্রমশ। স্বপ্নের সঙ্গে বাস্তবের, কাপের সঙ্গে ঠোঁটের ক্রমশ কমছে। প্রতীক্ষা বড় মধুর, বড় অসহ। পলাশ মাঝে মাঝে বলে, অপেক্ষা করাটাও একটা আর্ট। ধৈর্য ধরে বসে থাকাটারও একটা অপূর্ব স্বাদ আছে। পুড়তে জানতে হয়, তবে মেলে শীতলতা। ঠিকই বলে। সুমিতা পুড়তে পুড়তে শিহরিত হয় বারবার। রাতে ঘুম হয়নি এক ছিটে। পাশবালিশের নরম তুলোয় মুখ গুজে পড়ে থেকেছে ঘন্টার পর ঘন্টা। কিন্তু ভোরবেলা দেখো কিরকম চোখ দুটো খুলে গেল পলাশের। ওরে ও পলাশ, রোদ যে মাথায় উঠে গেল, বেরোবি না আজ? তার মা ডাকছে। প্রচণ্ড চমকে ধর্মড়িয়ে উঠে বসে ঘড়ি দেখল পলাশ। দেরি হয়ে গেল আজকেই, ট্রেনের সময় হয়ে এলো যে। আজ যে তোর কোথায় যাওয়ার কথা বলেছিলি, ট্যুরে না কোথায়? অফিসের কাজে নাকি রাত থেকে যেতে হবে, কালকে ফিরবি। তা কই তোর ব্যাগটাগো তো গোছাসনি? হ্যাঁ হ্যাঁ, এই তো গুছিয়ে নেবো এক্ষুনি। পলাশ বিছানা থেকে নামলো বটে, কিন্তু তার হাত পা যেন কাজ করছে না ঠিকঠাক। থেকে থেকেই যেন থেমে যেতে চাইছে। মনটা কেমন যেন নিজের বশে নেই বুঝি। পলাশ নিজেকে তাতানোর চেষ্টা করে প্রাণপণে। কামন কামন, আজ অভাবিত ভাগ্য যেচে এসে তোমার দুহাতের মুঠোয় বসতে চলেছে। একটা গোটা রাত 4 দেয়ালের ঘেরাটোপে, নির্জন মায়াবী অন্ধকারে শুধু সুমি আর পলাশ। আহ, সুমি সুমি, সেই ঠোঁট, সেই জিভ, সেই সব কিছু একেবারে অবারিত অবাধ, যেভাবে খুশি যেমন খুশি। কিন্তু কিন্তু কি আশ্চর্য! পলাশ ভীত বিস্ময়ে লক্ষ্য করে এই যা সমস্ত কিছু ভেবে গত কয়েকটা দিন তার রক্তস্রোত টকবগিয়ে ফুটছিল, আজ তাদের যেন কেমন নেতানো মুড়ির মতো লাগছে। কই সেই রোমহর্ষ, কই? চূড়ান্ত সময়টা যত এগিয়ে আসছে ততই কে যেন ভিতর থেকে ক্রমাগত বলে চলেছে, দূর থাকগে যাক, কি লাভ অত ঝুঁকি নিয়ে? একটা মাত্র রাত্রির কি বা তার দাম? কি হবে এত উদ্যোগ নিয়ে? সেই পণ্ডশ্রম চেতনা, সেই ক্রনিক উৎসাহহীনতা এই চরম মুহূর্তেও। পলাশ আপন মনে নিজেকে ভর্ৎসনা করতে থাকে, শালা তোর কেন্নগিরি রাখ, ঠিক আসল সময় তোর গুটিয়ে যাওয়া রোগ শুরু হলো, ডারপোক কাহাকা। ভেতরের লোকটা পাল্টা চোপা করে, ডারপোকের কি আছে? বাস্তবের কথাটা মনে করাচ্ছি। বিবাহিত মহিলা, যাকে বলে পরস্ত্রী, তার সঙ্গে লুকিয়ে একটা রাত কাটিয়ে কি মোক্ষ লাভ হবে? চোপড়াও, সুমি সুমি, ও হলো সুমি। বিবাহিত হোক বা যাই হোক, সে আমার। একবার সিদ্ধান্ত নিতে না পেরে তাকে হাতছাড়া করে ফেলেছি, এবারে আর নয়। ভেতর থেকে হাসির আওয়াজ আসে যেন।
হে হে, এবারে সিদ্ধান্তটা নিতে পারলেই কি হাতছাড়া জিনিস হাতে ফিরে আসবে? একটা রাত কি ছাইপাশ হবে তার ঠিক নেই। তারপর তো খাঁচার পাখি ফের খাঁচায়, মাঝখান থেকে বিরাট রিস্ক, অ্যাডাল্টারি। ধরো বাই চান্স যদি ধরা পড়ে ফেসে যাও, উফ, ভয় দেখাস না বলছি। নো রিস্ক নো গেইন। কি গেইনটা হবে তোমার ওই একটা রাতে? বলো দেখি পলাশবাবু। খেদি পেঁচি নূরজাহানের ছড়াটা জানো তো? তার জন্য এত ঝুটঝামেলা করে বিপদ ঘাড়ে নিয়ে 200-300 মাইল দূরে ছুটছ। ওর চেয়ে অনেক সেফ শর্টকাট রাস্তা আছে। জাস্ট একটা শরীরই যদি চাই তো এত হ্যাপা নিচ্ছ কেন খামোকা? আলো নিভলে সব সমান। তোকে জুতো পেটা করা উচিত। আমি কথা দিয়েছি রে শালা, কমিটমেন্টের দাম নেই। পৃথিবীতে কোনো কথা কোনো কমিটমেন্টের দামটা আছে কি বলো দিকি? তার যখন বিয়েটাই হয়ে গেল তোমার নাকের ডগায়, তখন তোমার কমিটমেন্ট কোথায় ছিল? তখন তো একটু চেষ্টা করলেই বরাবরের মতো তোমার নিজস্ব হয়ে যেতে পারত সে। আজ পরস্ত্রীর কাছে দেওয়া কথা নিয়ে অত লাফিও না বাপু। আজ সেই তোমার কে, তুমিই বা তার কে? যে সম্পর্কটাই আদতে মিথ্যে, ফাঁকি, জাল, সেখানে সত্য রক্ষার বোঝাখানা অত ফুলিয়ে ফাঁপিয়ে ঘাড়ে চাপিও না। চুপ চুপ, অপদার্থ কাপুরুষ, চিরকাল তুই লাস্ট মোমেন্টে ঝুলিয়েছিস। অস্থির হয়ে বাড়ির পিছনের বাগানে পাইচারি করতে থাকে পলাশ। চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে। এখনই তৈরি হয়ে না নিলে আর হয়ে উঠবে না। চিরকালের মতো নাগালের বাইরে চলে যাবে সুতো ফসকে যাওয়া গ্যাস বেলুন। উফ, এ কি উভয় সংকটে পড়ে যায় সে বারবার। আজ যদি এই প্রোগ্রাম ক্যান্সেল করতে হয় তবে আর কখনো কোনো রকম যোগাযোগই রাখবে না সুমিতা, এ একেবারে নিশ্চিত। আজ থেকে পাকাপাকি হয়ে যাবে চিরবিচ্ছেদ। সত্যি সত্যি হারাতে হবে সুমিকে। না না, সে কি করে সম্ভব? অন্যদিকে নিজের পায়েও যে বল পাচ্ছে না পলাশ কিছুতেই, সেটাও যে সত্যি। হাঁটু কাঁপছে থিরথির করে, ফুসফুস দুটো চুপসে রয়েছে। এতদিন এত নীরব অপেক্ষার সাধনা, ধৈর্য ধারণের পরীক্ষা, সব বৃথা হয়ে গেল। নিজেকে লাথি মারতে ইচ্ছে হয় পলাশের। যুদ্ধের প্রাক মুহূর্তে হাত থেকে ধনুক খসে পড়েছে তার। সুমি অর নট সুমি? প্রশ্নটার নিজে নিজে সমাধান সে করতে পারবে না। এটা বোঝার সঙ্গে সঙ্গেই একটা অদ্ভুত কাজ করে বসল পলাশ। পকেট থেকে একটা কয়েন বের করে কয়েকবার উল্টে পাল্টে দেখল। হেড টেল, টেল হেড। না, তোরাই তবে ডিসাইড কর আজ আমার ভাগ্য। বুড়ো আঙুলের একটা টোকাতে কয়েনটা উপরের দিকে উঠে যায়, লাট খাচ্ছে। পলাশ নিঃশ্বাস চেপে রেখে বলে, টেল। কয়েনটা পড়ল একটু দূরে, একটা গাছের শিকড়ে ধাক্কা খেল। তারপরে গড়ানে জমিবে পাশের পুকুরের জলে নেমে গেল হঠাৎ। স্থির জলে মৃদু ঢেউ। পলাশ কাঠের মূর্তির মতো দাঁড়িয়ে দেখল পুরো ব্যাপারটা। তারপরে বুকের খাঁচা খালি করে অনেকটা বাতাস ছেড়ে ম্লান হাসল একটুখানি। টেলই ছিল কি? জানা হবে না আর কোনোদিনও। মস্ত ড্রেসিং টেবিলের আয়নাটার সামনে চুপ করে বসেছিল সুমিতা। ছোট ট্রাভেল ব্যাগটা সামনে খোলা, হাঁ হয়ে পড়ে রয়েছে। একটা রাত কাটানোর মতো জিনিসপত্র গুছিয়ে নেবে বলে প্রস্তুত হয়েছিল সে। রাত্রিবাস, শাড়ি, টুকিটাকি প্রসাধন, আরও কিছু দরকারি জিনিস, সেসবও ছড়ানো রয়েছে ব্যাগের পাশে, কিন্তু গোছানো হয়নি। একা বসে আছে সুমিতা, আয়নার দিকে চোখ। আয়নার মধ্যে আর একটা সুমিতা। এক জোড়া দৃষ্টি ছুঁয়ে আছে পরস্পরকে, বোবা দৃষ্টি, স্থির, অনড়। সুমিতার পিছনের দেয়ালেই ঘড়ি, আয়নায় তার উল্টো প্রতিবিম্ব। তবু সময়টা বুঝতে অসুবিধে হচ্ছে না। ট্রেনটা হয়তোবা চলে এলো 4 স্টেশন আগে। পলাশ সেখান থেকে উঠবে, কথা সেরকমই। হ্যাঁ, এই সময়ই পলাশ ট্রেনে উঠল হয়তো। ভাবছে আর কয়েকটা স্টেশন পরে সুমিও উঠবে। মরার মতো হাসল সুমিতা, আয়নাও হাসল। মানুষ শেষ পর্যন্ত নিজেকে চেনে কত কম। ব্যাগ গুছিয়ে নেবে বলে রেডি হয়েও সমস্ত কিছু ছত্রাকার করে পাথরের মতো বসে থাকে মানুষ। কালকের সুমি আজকের সুমিকে চিনত কি? শিকল, শিকল। মানুষ যে কত রকমের শিকলে বাঁধা, চকিত এক একটা সংকট মুহূর্ত ছাড়া সেসবের কোনো জ্ঞানই থাকে না তার। দাঁড়ে বসা টিয়াও প্রায়ই ভুলে যায় শিকলির কথা। বেভুল উল্লাসে ডানা ঝাপটে উড়াল দিতে গিয়ে আচমকা টের পায়। ট্রেনের আবছা ভোঁ কানে এলো সুমিতার। তার স্টেশনে এসে দাঁড়িয়েছে।
ওই ট্রেনের পিছনের কামরায় পলাশের থাকার কথা। ট্রেন ডাকছে, কই সুমি, চলো, যাবে না? ছটফটিয়ে ওঠে সুমিতা। সত্যি যদি ডাকাডাকি শুরু হয়? খুব অন্যমনস্ক ভঙ্গিতে নিজের মোবাইলটার সুইচ অফ করে দিল সে। বিষণ্ণ কৌতুকী দৃষ্টিতে মরা ফোনটার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর অবহেলায় রেখে দিল এক কোণে। বলল, যা, তোর ছুটি। দুপুরে চেম্বার বন্ধ করে ডাক্তারবাবুটি বাড়ি ফিরে অবাক। সে কি, তুমি বেরোওনি? কোথায় যে নিমন্ত্রণ বললে, রাত্রে ফিরবে না, বাসর জাগবে না কি যেন? না, ভাল লাগলো না। সুমিতা শ্বাস চেপে একটা তাচ্ছিল্যের ভঙ্গি করে। অত দূরে, অনেক ঝঞ্ঝাট, বলে দেব শরীর খারাপ। ডাক্তারবাবু একটু এগিয়ে এসে সুমিতার গা ঘেঁষে দাঁড়ায়। একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখে বছর খানিকের পুরনো হওয়া বউটিকে। তারপরে আলতো ঘরঘরে স্বরে বলে, উইকডেতে এরকম ফাঁকা দুপুরে তো পাওয়াই যায় না তোমাকে। আর বাক্য ব্যয় করে না ডাক্তার। কোল পাঁচা করে বিছানায় নিয়ে যায়। সুমিতা মৃত চোখের তারা মেলে পড়ে থাকে। শুধু বলে, জানলার পর্দাগুলো টেনে দাও আগে, বড্ড আলো। শেষ হলো সৌরভ মুখোপাধ্যায়ের লেখা গল্প শিকল। গল্পটা আপনার কেমন লাগলো আমাকে জানান কমেন্ট সেকশনে। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা গল্প নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।